এবছরে নাকি দেশে ফিরবেন শেখ হাসিনা। প্রায় 2 বছর ধরে ভারতে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে ঝুলছে মৃত্যুদণ্ডের রায়, রয়েছে একাধিক দুর্নীতির মামলাতেও সাজা। তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু এসব কিছুই নাকি তাকে ভীত করছে না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন শেখ হাসিনা। আজ দুপুরের পর থেকে বাংলাদেশের রাজনীতি অনেক উত্তাল হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। জামাত, এনসিপি, বিএনপি এছাড়াও আরো যারা জঙ্গি সন্ত্রাসী সংগঠন আছে, সত্যি কথা বলতে পাগল হয়ে গেছে। এদিক সেদিক ছুটাছুটি করছে। কেউ বিভিন্ন দূতাবাসে যাচ্ছে, পাকিস্তান দূতাবাস, মার্কিন দূতাবাস, ফ্রান্স দূতাবাস, বিভিন্ন দূতাবাসে দৌড়াদৌড়ি করছে, কারণ খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে। বিশেষ করে যারা জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, সেই জঙ্গি আন্দোলনে সব ধরনের সমর্থন দিয়েছিল, অর্থনৈতিক সহায়তা করেছিল, নিজ উপস্থিত থেকে ভূমিকা রেখেছিল, এদের মধ্যে মারাত্মক ভয় ঢুকে গেছে। কারণ একটাই, আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি 2 মাস পূর্বে বললেন মাথা উঁচু করে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন, কিন্তু সেই সময় তিনি একবারের জন্যও বলেননি তিনি ঠিক কবে ফিরবেন, কোন মাসে ফিরবেন, কোন সালে ফিরবেন, কত তারিখে ফিরবেন। এরপরেও জুলাই সন্ত্রাসী বিএনপি, জামাত, এনসিপি এরা ভয়ে উন্মাদ হয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে। 14 থেকে 17 আগস্টের মধ্যে শেখ হাসিনা দেশে আসবেন, এই কথাটা কি আমি হাওয়ার উপরে বলেছি, ডিক্লার দিয়েছি? আমাদের কাছে তথ্য আছে, আমেরিকার থেকে তথ্য আছে, মধ্যপ্রাচ্যের তথ্য আছে, ভারতের তথ্য আছে, চীনের তথ্য আছে। সজীবদের জয় অভিযোগ করেন, গোপন সূত্র মতে তুরাগ নদীতে ফেলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের হত্যাকাণ্ডের ঘটনায় ডিজিএফআই এর একটি টিম, মানে সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর একটা টিম শনিবার সারা দিন তুরাগ থানায় অবস্থান করে। যে 3 জন কর্মীর লাশ পাওয়া গেছে তাদের পরিবারের সাথে থানা থেকে যোগাযোগ করে পরিবারগুলোকে দিয়ে অপমৃত্যুর মামলা করানোর চেষ্টা চলছে। মানে আরিফের পরিবার তো সেটা বললই সরাসরি বাংলা ট্রিবিউনকে যে তাদের মামলা করারও ইচ্ছা ছিল না, কিন্তু পুলিশের পরামর্শে এবং পুলিশের প্রয়োজন সে কারণে তারা মামলাও করেছে এবং অপমৃত্যুর মামলা করেছে। আমাদের নেতাকর্মীদের বলবো সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, আর যারা এই অত্যাচারগুলি করেছে, যারা আমার মা বোনের ইজ্জত লুটেছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। সময় খুব বেশি দিন নাই। এইভাবে কিন্তু শেখ হাসিনার সংগ্রামে জীবন কেটেছে 2009 থেকে 2026 সাল পর্যন্ত। কি পরিশ্রম তিনি করেছেন। 1981 সাল থেকে শেখ হাসিনা এখন পর্যন্ত দিনে 20 ঘন্টা, 24 ঘন্টা, 22 ঘন্টা, 23 ঘন্টা, 18 ঘন্টা, 19 ঘন্টা পরিশ্রম করছেন এই দেশের জন্য। প্রথমে যে ভিডিও ক্লিপগুলো দেখেছেন সেই ক্লিপগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং কোন বিষয়ের দিকে ইঙ্গিত করছে। তাই আজকের ভিডিওটি দেখলে বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য পেয়ে যাবেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তার আগে ছোট করে একটি অনুরোধ, আপনারা যদি এ ধরনের রাজনৈতিক ভিডিওগুলো দেখতে পছন্দ করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অল করে দিবেন। চলুন দর্শক, কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে একে একে সেই ভিডিওগুলো দেখে আসি। আজ দুপুরের পর থেকে বাংলাদেশের রাজনীতি অনেক উত্তাল হয়ে গেছে। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা উত্তাল পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। জামাত, এনসিপি, বিএনপি এছাড়াও আরো যারা জঙ্গি সন্ত্রাসী সংগঠন আছে, সত্যি কথা বলতে পাগল হয়ে গেছে। এদিক সেদিক ছুটাছুটি করছে। কেউ বিভিন্ন দূতাবাসে যাচ্ছে, পাকিস্তান দূতাবাস, মার্কিন দূতাবাস, ফ্রান্স দূতাবাস, বিভিন্ন দূতাবাসে দৌড়াদৌড়ি করছে, কারণ খুব শীঘ্রই কিছু একটা হতে যাচ্ছে। বিশেষ করে যারা জুলাই আগস্টের সেই তথাকথিত জঙ্গি আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল, সেই জঙ্গি আন্দোলনে সব ধরনের সমর্থন দিয়েছিল, অর্থনৈতিক সহায়তা করেছিল, নিজ উপস্থিত থেকে ভূমিকা রেখেছিল, এদের মধ্যে মারাত্মক ভয় ঢুকে গেছে। কারণ একটাই, আপনারা জানেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা উনি 2 মাস পূর্বে বললেন মাথা উঁচু করে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন, কিন্তু সেই সময় তিনি একবারের জন্যও বলেননি তিনি ঠিক কবে ফিরবেন, কোন মাসে ফিরবেন, কোন সালে ফিরবেন, কত তারিখে ফিরবেন। এরপরেও জুলাই সন্ত্রাসী বিএনপি, জামাত, এনসিপি এরা ভয়ে উন্মাদ হয়ে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে গ্রেফতার করছে, মব করছে, মিথ্যা মামলা দিচ্ছে, হত্যা করছে। লাশের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আপনারা জানেন তুরাগে 3 জনকে হত্যা করা হলো, 4 জন গুম, এখনো তারা কোথায় আছে জানি না। রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ ঘটনা অস্বীকার করলো, পুলিশ অস্বীকার করলো। তুরাগের ঘটনার ঠিক কয়েক ঘন্টার ব্যবধানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি একটা
ঘোষণা দিয়ে দিয়েছেন। এই ঘোষণার পর বাংলাদেশে এই কয়েক ঘন্টার ব্যবধানে অনেকগুলা ঘটনা ঘটেছে। উনি কি ঘোষণা দিয়েছে অনেকে আপনারা জানেন। উনি ঘোষণা দিয়েছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, প্রতিটি বাধা এবং প্রতিটি ষড়যন্ত্র কাটিয়ে আমি এবছরই আমার দেশে ফিরে আসব। আজ যখন বঙ্গবন্ধু কন্যা ঘোষণা দিলেন, জুন মাসের 28 তারিখ, অর্থাৎ জুন মাস শেষ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 6 মাস। এবছরের বাকি 6 মাস অর্থাৎ বঙ্গবন্ধু কন্যা আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসবেন। বঙ্গবন্ধুর মেয়ে ঘোষণা দিয়েছেন মানে উনি আসবেন। আর ওনার মতো ব্যক্তি, ওনার মতো বিচক্ষণ দূরদর্শী নেতৃত্ব কখনোই সব হিসাব নিকাশ, সব ধরনের সমীকরণ না মিলিয়ে এই ধরনের ঘোষণা দেওয়ার কথা না। উনি দিতেন না। উনি জানেন উনি ফিরতে পারবেন, কিংবা ফিরে আসার জন্য সকল এন্তেজাম অর্থাৎ আয়োজন সম্পন্ন করা হয়ে গেছে। যার কারণে তিনি ঘোষণা দিয়েছেন, এবছরেই সকল ষড়যন্ত্র, সকল বাধা কাটিয়ে আমি আমার দেশে ফিরে যাব। এই ঘোষণার পর থেকে অনেকের অনেক কিছু হয়ে গেছে, কিন্তু একটা মানুষের লোক হয়ে গেছে। সেটা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অস্থির হয়ে গেছেন। এই ঘোষণার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে ডেকে নিয়ে সেনা প্রধানের সাথে কথা বলেছে জনাব তারেক। গোয়েন্দা সংস্থা, স্পেশালি ডিজিএফআই, ডিবি, এসবি, এনএসআই, পুলিশ, অর্থাৎ প্রত্যেকটা উইংসকে নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের কারা কারা ঢাকা শহরে অবস্থান করছে, কারা কারা আওয়ামী লীগকে সুসংগঠিত করার জন্য নিয়োজিত আছে, কারা আড়াল থেকে আওয়ামী লীগকে সহায়তা করছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা কোন এলাকায়, কোন বাসায়, কার মাধ্যমে কোথায় অবস্থান করছে, সবকিছু খুঁজে বের করো, আইন প্রয়োগ করো, তাদেরকে গ্রেফতার করো, তাদেরকে জেলে ঢুকাও, যাতে করে তাদের মিশন সফল না হয়। ঢাকা শহরের অর্থাৎ ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের প্রত্যেকটা থানায় নির্দেশনা দেওয়া হয়ে গেছে, যেখানে আওয়ামী লীগ পাবে সেখানেই গ্রেফতার করতে হবে। এছাড়াও ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ঢাকা রেঞ্জের ডিআইজি, এসপি, ডিসি প্রত্যেককেই স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে, আওয়ামী লীগের মিছিল কোথাও হলে প্রত্যেকটা মিছিল থেকে যারা যারা অংশ নেবে তাদেরকে গ্রেফতার করতে হবে যে কোনো মূল্যে। যারা পারবে না তাদের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। ডিজিএফআই কে নির্দেশনা দেওয়া হয়েছে, ভারতের সাথে অর্থাৎ ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে দেশের কারা কারা যোগাযোগ স্থাপন করে সুসংগঠিত করার চেষ্টা করছে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বের করে গ্রেফতার করতে হবে। অর্থাৎ এই ঘোষণার পর থেকে বিরোধী দল, সরকারি দল, বিএনপি, জামাত এক হয়ে গেছে। এটা হবার ছিল, কারণ তারা তো সংসদে একটা নাটক মঞ্চায়ন করে বাংলাদেশের মানুষকে বুঝিয়েছে আমরা অনেক বড় বিরোধী দল, দ্যাটস ইট। তাদের মধ্যে একটা এই কয়েক ঘন্টার ব্যবধানে আলাপ আলোচনা হয়ে গেছে, যে কোনো মূল্যে লীগ ঠেকাও, শেখ হাসিনাকে ঠেকাও। আপনাদের উদ্দেশ্যে একটা কথা, শেখ হাসিনাকে যদি বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করে থাকেন, শেখ হাসিনাকে যদি বাংলাদেশের মানুষ মেনে না নেয়, আওয়ামী লীগ বাংলাদেশে যদি রাজনীতি করার সুযোগ না পায়, বাংলাদেশের মানুষ যদি না দেয়, সেক্ষেত্রে আপনাদের এত শঙ্কার কারণ কি? এত আতঙ্কগ্রস্ত কেন আপনারা? শেখ হাসিনা ফিরে আসবেন কি আসবেন না সেটা বাংলাদেশের মানুষ ডিসাইড করবে। তাকে অবস্থান করতে দেবে কি দেবে না, তাকে রিসিভ করতে এয়ারপোর্টে যাবে কি যাবে না, এটা বাংলাদেশের মানুষ নির্ধারণ করবে। এটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি নির্ধারণ করবেন। আপনারা নির্ধারণ করার কে? মাথার উপর শত শত মিথ্যা হত্যা মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভুয়া যেই রায় দেওয়া হয়েছে, মৃত্যুদণ্ড, এইসব কিছু মাথায় নিয়ে তিনি বাংলাদেশে ফিরে আসতে চাচ্ছেন। আর তার ফেরা যেন না হয়, উনি যেন ফিরতে না পারেন, সেটাকে বাধা দেওয়ার জন্য বাংলাদেশের পুলিশ প্রশাসনকে আপনি লেলিয়ে দিচ্ছেন, সেনাবাহিনী লেলিয়ে দিচ্ছেন, পথবালক জামাতের ওয়াকারুজ্জামানকে লেলিয়ে দিচ্ছেন। এগুলা করে কি বুঝাচ্ছেন? আপনার অনেক জনপ্রিয়তা, আপনি অনেক ক্ষমতাশীল। শেখ হাসিনা যদি আজ ঘোষণা দেন আমি আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরবো অমুক তারিখে, ঢাকা শহরে জনস্রোত আটকানোর মতো সামর্থ্য আছে? 5 আগস্টের 3-4 লক্ষ লোক দিয়ে ঢাকা শহর নিয়ন্ত্রণ করার পর সেনাবাহিনী কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছিল। ষড়যন্ত্র ছিল, যখন 5-10 লক্ষ লোক ঢাকা শহরে আসবে বঙ্গবন্ধু কন্যার বাংলাদেশে ফিরে আসাকে উপলক্ষ বানিয়ে, তখন তাদেরকে আটকাবেন কিভাবে? এই জনস্রোত আটকাতে পারবেন? পারবেন না। আজ রাত থেকে তারেক রহমানের ঘুম শেষ হয়ে গেছে। বঙ্গবন্ধু কন্যার এক ঘোষণায় তারেক রহমানের ঘুম শেষ, তারেক রহমানের বিচি পুরোপুরি লক হয়ে গেছে। এটাই বাস্তবতা। তিনি তাৎক্ষণিক স্বরাষ্ট্রমন্ত্রী শিলং সালাউদ্দিনকে ডেকে নিয়ে, মন্ত্রী পরিষদের সচিবকে ডেকে নিয়ে মিটিং করেছেন, নির্দেশনা দিয়েছেন পুলিশকে সর্বোচ্চ অ্যাক্টিভ হবার জন্য। ঢাকায় অবস্থানরত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের যে সকল নেতাকর্মী আছেন
সাবধানে থাকেন। আপনাদের উপর বোলডোজার চলবে, আপনাদেরকে গ্রেফতার করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাবে বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পেটোয়া বাহিনী। সুতরাং সাবধান হন, সচেতন থাকেন, কৌশলী হন, জয় হবেই। এই জয় রথ থামানোর সাধ্য জনাব তারেক রহমানের নাই। ভালো থাকবেন। এবছরে নাকি দেশে ফিরবেন শেখ হাসিনা। প্রায় 2 বছর ধরে ভারতে থাকা ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সামনে ঝুলছে মৃত্যুদণ্ডের রায়। রয়েছে একাধিক দুর্নীতির মামলাতেও সাজা। তার দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। কিন্তু এসব কিছুই নাকি তাকে ভীত করছে না। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমন দাবি করেছেন শেখ হাসিনা। তিনি এমন এক সময় মন্তব্য করলেন যখন মাত্রই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতা নিয়ে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা ভারতের জন্য ভূরাজনৈতিকভাবে মেনে নেওয়া বেশ কঠিন। অন্যদিকে ঘনিয়ে আসছে স্থানীয় সরকার নির্বাচন, রাস্তায় নামতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। ফলে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, আসলে কি দেশে ফিরছেন শেখ হাসিনা? আর তার দলের নেতাকর্মীরা কি স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে রাজনীতিতে ফেরার সুযোগ পাচ্ছেন? দর্শক, পর্দার আড়ালের এই জটিল রাজনৈতিক চালগুলি বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। 2024 সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দেশের রাজনীতিতে অনেক জল ঘোলা হয়েছে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের জন্য এখন মাঠ পর্যায়ে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আধুনিক জেনারেল হাসপাতাল ও উন্নত প্রযুক্তি এবং অভিজ্ঞ চিকিৎসক দলের নিরলস প্রচেষ্টায় আমরা আছি আপনার পাশে। ডেল্টা হাসপাতাল, মায়ের মতোই যত্নশীল। আর ঠিক এই সময় সামনে চলে এসেছে ইউনিয়ন পরিষদ নির্বাচন, যা দিয়ে নির্বাচন কমিশন স্থানীয় সরকারের ভোটের খাতা খুলতে যাচ্ছে। দর্শক, আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকলেও আইনি মারপ্যাচে দলটির সাধারণ নেতাকর্মীদের নির্বাচনে দাঁড়ানোর পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ইসি কর্মকর্তারা স্পষ্ট জানিয়েছেন, যেহেতু স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে, তাই আইনি যোগ্যতা থাকা যে কোনো ব্যক্তি এতে অংশ নিতে পারবেন। এমনকি প্রার্থীদের হলফনামায় নিষেধাজ্ঞার আওতাধীন কোনো দলের সাথে সম্পৃক্ততা নেই এমন কোনো বাধ্যবাধকতা বা অঙ্গীকারনামার প্রস্তাবও শেষমেশ বাদ দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার উপদেষ্টা জাহিদুর রহমান ইঙ্গিত দিয়েছেন, শর্ত পূরণ করলে ব্যক্তি হিসেবে যে কেউ ভোটে লড়তে পারেন, তবে প্রচারে কোনো দলীয় পরিচয় বা প্রতীক আনা যাবে না। যদিও এ বিষয়ে ধোঁয়াশা কাটেনি। জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানা যখন এই নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীদের অংশগ্রহণের বিষয়ে সুস্পষ্ট অবস্থান জানতে চান, তখন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্নটি এড়িয়ে যান। দর্শক, মাঠের এই সমীকরণের চেয়েও বড় নাটকীয়তা তৈরি হয়েছে শেখ হাসিনার দেশে ফেরার বার্তায়। 24-এর গণঅভ্যুত্থানের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি হিসেবে তাকে আপিল করতে হলেও আগে আদালতে এসে আত্মসমর্পণ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট করে দিয়েছেন, প্রত্যর্পণ চুক্তি মেনে আইনি পথে শেখ হাসিনাকে ফেরত চায় বাংলাদেশ। বিএনপি নেতা রুহুল কবির রিজভী থেকে শুরু করে জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের সবারই এক সুর, রাজনীতি তো দূরের কথা, শেখ হাসিনাকে আগে বিচারের মুখোমুখি হতে হবে। তবে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলেও তারা ভোটের রাজনীতিতে জনগণের সরাসরি রায়ে প্রত্যাখ্যাত হয়নি। আর অতীতে জামায়াত ইসলামীকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পর তা আবার প্রত্যাহারের নজির রয়েছে। ফলে তৃণমূলের জনসমর্থনের জোরে আওয়ামী লীগের কামব্যাক করার চেষ্টা একেবারে উড়িয়ে দেওয়া যায় না। অনেকেই বলছেন, দেশে একটা দৃশ্যমান রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। অন্তর্বর্তী সরকার সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের মতো কেউ কেউ মনে করছেন, আমলাতান্ত্রিক দুর্বলতার ছুপা দালালদের সুযোগে লীগ ভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে। আবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতো নতুন শক্তিগুলি বলছে, জুলাই অভ্যুত্থানের পূর্ণাঙ্গ সংস্কার ও বিচার না হওয়া পর্যন্ত এই রাজনৈতিক সংকট কাটবে না। দর্শক, বাস্তবতা হলো আসন্ন স্থানীয় নির্বাচন আওয়ামী লীগের জন্য একটা চরম অগ্নি পরীক্ষা। তারা যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠের লড়াইয়ে টিকে থাকতে পারে, তবে সেটা দলটির জন্য নতুন প্রাণ সঞ্চার করবে। আবার একই সঙ্গে শেখ হাসিনার ফেরা না ফেরা কেবল আইনের বিষয় নয়, এটি দিল্লি, ঢাকা, বেইজিং এর ত্রিদেশীয় ভূ রাজনীতিরও বড় প্রশ্ন। শেখ হাসিনা সত্যিই দেশে ফিরবেন কিনা, ফিরলেও তা কোন প্রক্রিয়া হবে তা হয়তো সময় বলে দিবে। তবে এই আসন্ন স্থানীয় সরকার নির্বাচন যে বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির নতুন মোড় ঘুরিয়ে দিতে পারে তা বলাই বাহুল্য। দেখা যাক শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ে কারা
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে আছেন 1 বছর 11 মাস হতে চলল। এরই মধ্যে তিনি একাধিকবার সাক্ষাৎকারে বলেছিলেন তিনি শিগগিরই বাংলাদেশে ফিরবেন। কখনো কখনো বলেছেন মাথা উঁচু করে ফিরবেন, কিন্তু প্রায় 2 বছর পর তিনি প্রথমবারের মতো নিজেই নিজের দেশে ফেরার সময়সীমা উল্লেখ করেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেয়া একটি ইমেল সাক্ষাৎকারে তিনি প্রথমবারের মতো বলেছেন চলতি বছর মানে 2026 সালের মধ্যেই তিনি বাংলাদেশে ফিরবেন। এনডিটিভি বলছে ফাঁসির রায় আর দলের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও শেখ হাসিনা মার্কিন জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতোই অবিচল। দর্শক, শেখ হাসিনা যখনই দেশে ফেরার কথা বলেছেন তখন রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে মৃত্যুদণ্ড সহ তার বিরুদ্ধে শয়ে শয়ে মামলা থাকা, বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে দলের কার্যক্রম নিষিদ্ধ থাকা, এসবের মধ্যে কিভাবে সম্ভব তার দেশে ফেরা, বিশেষ করে যদি বর্তমান ক্ষমতাসীন বিএনপি সরকার না চায়। এমন পরিস্থিতিতে শেখ হাসিনা যেভাবে টাইম ফ্রেম ঘোষণা করলেন তার আগে রাজনৈতিক পরিসরে গুঞ্জন চলছিল, তাহলে কি তলে তলে কোনো গোপন সমঝোতা হয়েছে? সেটিও এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী একেবারেই উড়িয়ে দিয়েছেন। আবার দিল্লির ভাষ্য অনুযায়ী তিনি যেহেতু ভারত সরকারের অতিথি হিসেবে দেশটিতে আছেন, তাই এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার আলোচনা না হলে কি তিনি দেশে ফিরতে পারবেন এমন আলোচনাও আছে। প্রশ্ন হচ্ছে এমন পরিস্থিতিতে ঠিক কিভাবে এবং কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ সভানেত্রী এই বছরের মধ্যে দেশে ফেরার স্পষ্ট ঘোষণা দিলেন। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। বাংলাদেশের বিরোধী পক্ষ প্রায় দাবি করে দেশটির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের রাজনীতি শেষ হয়ে গেছে। এর শুরুটা করেছিলেন বিগত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। তবে শেষ পর্যন্ত শেখ হাসিনা ও আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে রাখতে নির্বাহী আদেশে দলটির কার্যক্রম নিষিদ্ধ করতে হয়েছিল। একদিকে কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা, অন্যদিকে দলটির দেশে থাকা নেতাকর্মীদের উপর দমন পীড়নের মধ্যেও দলটির নেতারা প্রায় মিছিল পোস্টারিং করে যাচ্ছে। সবশেষ দলটির গত 23শে জুন প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঠেকাতে বর্তমান বিএনপি সরকারকে ব্যারাকে ফেরত পাঠানো সেনাবাহিনীকে আবারও মাঠে আনতে হয়েছে। রাজনৈতিক মহলে অনেকের মত হলো আওয়ামী লীগের ফেরার চেয়ে শেখ হাসিনা ফেরা অনেক বেশি কঠিন, কারণ তার বিরুদ্ধে ইতিমধ্যে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় হয়েছে। মোটা দাগে 600-র বেশি মামলা তার বিরুদ্ধে দায়ের হয়েছে। তা সত্ত্বেও গত মে মাসের মাঝামাঝি সময় থেকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনাটা গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক মাধ্যমে বেশ সরব হয়ে ওঠে। গত 19শে মে 3টি ভারতীয় সংবাদ মাধ্যমে শেখ হাসিনার ইমেল সাক্ষাৎকার ছাপা হয়। ওই সাক্ষাৎকারগুলোতে দাবি করেছিলেন তিনি এবং তার দল আওয়ামী লীগ আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে যে ফিরবে তার জন্য নীরবে প্রস্তুতি চলছে। তবে কবে নাগাদ ফিরবেন কিংবা কতদিনের মধ্যে দেশে যাবেন সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি, বরং এরপর দা ওয়ালকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন সময় বা দিনক্ষণ কোনো বিষয় নয়। এমনকি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের যেসব নেতা এতদিন তার সাথে দেখা করতে দিল্লিতে গিয়েছেন তাদেরকেও তিনি মৌখিকভাবে বলেছিলেন তিনি দেশে ফিরবেন এবং সেটা শিগগিরই ফিরবেন। এই প্রথমবারের মতো শেখ হাসিনাকে নিয়ে সংবাদ মাধ্যমের শিরোনাম হলো তিনি বলছেন এই বছরই দেশে ফিরবেন। 28শে জুন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিতে তার একটি ইমেল সাক্ষাৎকার প্রকাশিত হয়, যার শিরোনাম হলো আই উইল রিটার্ন টু মাই কান্ট্রি দিস ইয়ার, শেখ হাসিনা এক্সক্লুসিভ। এর অর্থ দাঁড়াচ্ছে তিনি এ বছরের মধ্যে দেশে ফেরার কথা বলেছেন। ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুস্তান টাইমস এনটিভির এই সাক্ষাৎকারের বরাত দিয়ে বলেছে প্রায় 2 বছর পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার জন্য অবাধ্য সুরে বলেন তিনি এ বছর ফিরে যাবেন। আর দ্য উইকের খবরে বলা হয়েছে শেখ হাসিনা এই বছরের মধ্যে দেশে ফেরার পরিকল্পনা করেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন গত মাস থেকে বাংলাদেশের শেখ হাসিনার দেশে ফেরার যে আলোচনা শুরু হয়েছিল তাতে এনডিটিভির এই সাক্ষাৎকারে এবং সেখানে একেবারে টাইম ফ্রেম ঘোষণা করার বিষয়টি নতুন মাত্রা যোগ করবে। কারণ 24শে আগস্টে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগের জন্য যে ভয়াবহ পরিবেশ তৈরি হয়েছে সেটি অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর। এনডিটিভি বলছে মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়া এবং বাংলাদেশে তার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা সব মিলিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য পরিস্থিতি এর চেয়ে আর খারাপ হতে পারে না। রিপোর্টে বলা হয়েছে এমন ভয়াবহ পরিস্থিতি সত্ত্বেও তিনি অবিচল আছেন, ঠিক আমেরিকান জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতো। প্রশ্ন হলো এনডিটিভি কেন শেখ হাসিনার পরিস্থিতি ও তার বক্তব্যকে মার্কিন জেনারেলের সাথে তুলনা করছে? জেনারেল ডগলাস ম্যাকআর্থার ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম প্রভাবশালী ও কিংবদন্তিতুল্য মার্কিন সেনাপতি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1942 সালে জাপানি বাহিনীর তীব্র আক্রমণের মুখে ম্যাকআর্থার ফিলিপাইন থেকে পিছু হটতে বাধ্য হন। কিন্তু রণে ভঙ্গ দেওয়ার সময় তিনি বিশ্বখ্যাত একটি উক্তি করেছিলেন, বলেছিলেন আই শ্যাল রিটার্ন, মানে আমি ফিরে আসবই। ম্যাকআর্থার তার কথা রেখেছিলেন। দীর্ঘ 2 বছর পর 1944 সালে সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে তিনি বিশাল সৈন্যদল নিয়ে ফিলিপাইনে ফিরে আসেন এবং ফিলিপাইনকে জাপানিদের হাত থেকে মুক্ত করেন। চরম পরাজয়ের মুহূর্তেও ম্যাকআর্থারের এই ফিরে আসা এবং জয়ের প্রতি যে অবিচল আত্মবিশ্বাস ছিল সেটি থেকে বলা হয় ডগলাস ম্যাকআর্থারের মতো অবিচল। এতদিন শেখ হাসিনা যেভাবে বলেছিলেন মাথা উঁচু করে ফিরবেন, শিগগিরই দেশে ফিরবেন, এনডিটিভি বলছে শেখ হাসিনা এই বছরের মধ্যে ভারত থেকে বাংলাদেশে যাওয়ার কথা বলেছেন ইমেল সাক্ষাৎকারে। এনডিটিভির পক্ষ থেকে শেখ হাসিনার কাছে প্রথম প্রশ্ন ছিল
আপনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় আছে, এমন প্রেক্ষাপটে আপনার দেশে ফেরার এই ঘোষণা কতটা বাস্তবসম্মত? উত্তরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, দেশে ফেরা তার ব্যক্তিগত উচ্চ আকাঙ্ক্ষার বিষয় নয়, বরং বাংলাদেশের মানুষের রাজনৈতিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠার সঙ্গে জড়িত। শেখ হাসিনা দাবি করেন, তার বিরুদ্ধে দেওয়ার রায় বিচার নয়, বরং রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত একটি প্রক্রিয়ার অংশ। তিনি বলেন, বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রতিশোধের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা চলছে। আওয়ামী লীগকে নেতৃত্বহীন করার জন্য বিচার বিভাগকে রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ারে পরিণত করা হয়েছে। এর আগেও এ ধরনের চেষ্টা করা হয়েছে, তারা তখন ব্যর্থ হয়েছে এবং তারা আবার ব্যর্থ হবে বলে মনে করেন শেখ হাসিনা। তিনি এ প্রসঙ্গে 15 ও 21 আগস্টের কথা তুলে ধরেন। এনটিভি প্রশ্ন রেখেছিল, মৃত্যুদণ্ডের রায়ের পাশাপাশি বাংলাদেশ সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রেখেছে, যদিও দলটি গত কয়েক মাস ধরে জোরে সোরে মিছিল করে যাচ্ছে। আবার দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা আছে, কিন্তু এমন পরিস্থিতিতে অদূর ভবিষ্যতে তার দলের জন্য রাজনৈতিক পুনরুদ্ধার কতটুকু সম্ভব? উত্তরে শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুদ্ধার কোনো সরকার অনুগ্রহের উপর নির্ভর করে না, এটা নির্ভর করছে জনগণের উপর। তিনি বলেছেন, অবৈধ নিষেধাজ্ঞার মাধ্যমে তারা হয়তো আওয়ামী লীগকে মঞ্চস্থ নির্বাচন থেকে দূরে রেখেছিল, তারা হয়তো দলীয় কার্যালয় বন্ধ করে দিয়েছে, তারা সাময়িকভাবে রাজনৈতিক কর্মকাণ্ড দমন করতে পারে, কিন্তু তারা জনগণের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি। যে কারণে আওয়ামী লীগ ইতিমধ্যে আবার জেগে উঠতে শুরু করেছে। এই জেগে ওঠার নজির হিসেবে শেখ হাসিনা বলছেন, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত নির্যাতনের পরও প্রতিদিনই সারা দেশের বিভিন্ন জেলা, উপজেলা, ইউনিয়ন ও এলাকায় আওয়ামী লীগের সমর্থনে মিছিল হচ্ছে। আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসব মিছিলে যোগ দিচ্ছেন বলে তিনি দাবি করেছেন। বলেছেন, মায়েরা তাদের সন্তানদের পাশে দাঁড়িয়ে তাদের সাহস ও সমর্থন দিচ্ছেন, এগুলো আওয়ামী লীগ আবার উত্থানের লক্ষণ। আওয়ামী লীগ সভানেত্রী বলেছেন, বর্তমান সরকার আচরণ নিজেই প্রমাণ করে তারা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিকে ভয় পায়। এজন্য তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান বন্ধ করতে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন করেছে। এটা তাদের দুর্বলতার লক্ষণ। শেখ হাসিনা দাবি করেছেন, আওয়ামী লীগকে বল প্রয়োগ করে দমন করা যায় না। যে দল জনগণের জাগরণ সৃষ্টি করতে পারে তাকে ভয় ও ভীতি প্রদর্শন করে থামানো যায় না। শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা নিশ্চিত করতে হলে আওয়ামী লীগের উপর থেকে অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, রাজনৈতিক বন্দীদের মুক্তি দিতে হবে, শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি দিতে হবে। কিন্তু এখন যারা ক্ষমতায় আছেন তারা যদি এই ন্যূনতম গণতান্ত্রিক পথেও বাধা দিয়ে থাকেন, তাহলে জনগণের মধ্যে জমে থাকা ক্ষোভ, বেদনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা আওয়ামী লীগের জন্য নতুন পথ তৈরি করবে। দর্শক, শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফিরে আসার আলোচনার মধ্যে একটি গুঞ্জন আছে, সেটি হলো যে পরিস্থিতি এখন শেখ হাসিনা ও আওয়ামী লীগের জন্য বিরাজ করছে, তাতে বর্তমান সরকারি দলের সাথে গোপন কোনো সমঝোতা ছাড়া তাদের ফিরে আসা কঠিন। এনডিটিভি সেই গুঞ্জনের কথা তুলে ধরে শেখ হাসিনার কাছে প্রশ্ন রেখেছে, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং সুষ্ঠু বিচার নিশ্চিত করার বিষয়ে বিএনপির নেতৃত্ব ও আপনার মধ্যে ব্যাক চ্যানেল আলোচনার খবর পাওয়া গেছে। এসব দাবির কি কোনো সত্যতা আছে? এই দাবিকে উড়িয়ে দিয়ে শেখ হাসিনা বলেছেন, গোপন সমঝোতার প্রশ্নই আসে না। বিএনপি নেতৃত্বের সঙ্গে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে গোপন যোগাযোগের গুঞ্জন প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এটি জনগণকে বিভ্রান্ত করার জন্য ছড়ানো প্রচারণা। তার ভাষায়, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা কোনো অনুগ্রহ নয়, যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে এটা ন্যূনতম প্রয়োজনীয়তা। ন্যায় বিচারও দাতব্য নয়, এটা মৌলিক অধিকার। যদি কোনো নাগরিক, রাজনৈতিক নেতা বা রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা হয়, তাহলে তা অবশ্যই স্বাধীন, নিরপেক্ষ ও বৈধ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যেতে হবে। রাজনৈতিক নির্দেশিত ট্রাইব্যুনাল, বানোয়াট মামলা, ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে জোরপূর্বক সাক্ষ্য বা বিচার বিভাগের উপর চাপের মাধ্যমে ন্যায় বিচার পাওয়া যায় না। তিনি দাবি করেন, আওয়ামী লীগের প্রত্যাবর্তন অন্য কোনো দলের দুর্বলতার উপর নির্ভর করে না, জনগণের সমর্থনই দলটির মূল শক্তি। শেখ হাসিনার অভিযোগ, বাংলাদেশ বিরোধী শক্তি ষড়যন্ত্রের মাধ্যমে জনগণের একটি অংশকে বিভ্রান্ত করে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরিয়েছে, কিন্তু তারা মানুষের হৃদয় থেকে আওয়ামী লীগকে মুছে ফেলতে পারেনি। এনটিভির এই ইমেল সাক্ষাৎকারের মধ্য দিয়ে শেখ হাসিনা একটি টাইম ফ্রেমের কথা জানিয়ে দিয়েছেন, যে সময়টির মধ্যে তিনি বাংলাদেশে ফিরবেন। এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এক সাক্ষাৎকারে বলেছিলেন, শেখ হাসিনা তার ইচ্ছেতেই ভারতে গিয়েছিলেন এবং বাংলাদেশে ফেরাটা একান্তই তার নিজের সিদ্ধান্ত। তবে সেক্ষেত্রে ভারতের কাছে শেখ হাসিনার নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্ন হলো, শেখ হাসিনার এই বছরের মধ্যে ফেরার ঘোষণাটা তাহলে বাংলাদেশ ও ভারত সরকার কিভাবে দেখবে? এর আগে 1/11-এর সময় শেখ হাসিনাকে দেশে ফিরতে বাধা দেওয়া হয়েছিল। ওই সময় তিনি ঘোষণা দিয়ে দেশে ফিরেছিলেন, তবে এবারের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আবার তাকে ফিরতে হবে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে। এখন দেখার বিষয়, শেখ হাসিনার এই ঘোষণার পর আগামী 6 মাসের মধ্যে শেখ হাসিনা জেনারেল ডগলাস ম্যাকআর্থারের মতো নতুন কোনো ইতিহাস লিখতে পারেন কিনা। যদি পারেন, সেটি কিভাবে লিখবেন সেটিও বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে। এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই ভিডিওগুলো দেখছিলেন, এ সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে লিখে পাঠাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।